সমস্যাটা কি তোমার? এখানে এইভাবে উঠছিলে কেন? আর আমি তোমাকে নামতে বলেছি, লাফাতে না। স্টুপিড একটা। তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? জানো, এখান থেকে নিচে পড়লে কোমর তো ভাঙবে, সাথে হাত পাও ভাঙবে। এটা জানো তুমি? সাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে নয়, নিভ্রকে কি জবাব দিবে সেটাই ভাবছে। কথাগুলোকে সে জোড়া লাগাতে ব্যস্ত। নিভ্র এবার চরম বিরক্ত। মেয়েটা এমন ভাব করছে যেন কিছুই করেনি সে। ইনোসেন্ট ভাব কিভাবে মুখে নিয়ে আসে এটাই নিভ্র বুঝতে পারে না। সাফা এমন একটা ভাব করছে যেন সে কত ভয় পায় নিভ্রকে। কিন্তু নিভ্র জানে এই মেয়েটাকে বিন্দু মাত্র ভয় পায় না। উল্টো এমন এমন কাজ করে নিভ্র নিজেই ভয় পেয়ে যায়। নিভ্রর এবার রাগ যেন আরো বাড়ছে। রেগে মেগে আগুনের ফুলকির মতো ফসফস করছে সে। সাফার সামনে তুড়ি বাজিয়ে উচ্চস্বরে নিভ্র বলে, তোমার কি আমার কথা কানে যায় না? কি করছিলে এখানে? নিভ্রর ধমকে সাফা নড়ে ওঠে। এবার ভয় পাচ্ছে সে। সাফা ভীতু চোখে নিভ্রর দিকে তাকায়। নিভ্রর রাগ যেন এখানেই শেষ। তার চোখ সরল হয়ে আসে, চোয়ালের শক্ত ভাব কাটে। সাফা কাঁদো কাঁদো গলায় বলে, এমন করেন কেন? একটুই তো উঠেছি, এত চেঁচাতে হয় বুঝি? ভয় করে তো। কি ভয়ঙ্কর গলা আপনার! এভাবে চেঁচালে বউ পাবেন না আপনি জীবনেও। দেখে নিয়েন আপনি। নিভ্রর এবার নিজের মাথায় নিজের বাড়ি দিতে ইচ্ছে করছে। মেয়েটা কি থেকে কিসে চলে যায় নিভ্র বুঝতে পারে না। এখন বউটা আবার কোথা থেকে এসেছে। নিভ্র বিরক্তি নিয়ে বলল, এবার বলবে তুমি ওখানে কি করছিলে? সাফা হাত বাড়িয়ে গাছ দেখায়, মুখে আহ্লাদি ভাব এনে বলে, কদম নিতে উঠেছিলাম। আমি তো আপনার মতো খাম্বা না, তাই নিচ থেকে নিতে পারছিলাম না। এর জন্যই তো দেয়ালে ওঠা। নিভ্র এবার সরু চোখে তাকায়। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানিতে সাফা ভিজে একাকার হয়ে আছে। এখনো বৃষ্টি হচ্ছে। ফোঁটা ফোঁটা পানি সাফার গালে, চোখে মুখে ঠোঁটে জমা হচ্ছে। নিভ্র গাছের দিকে চোখ নেয়, তাকিয়ে দেখে কিছুটা উপরে কদম ঝুলে আছে। নিভ্র হাত বাড়িয়ে ডাল ভেঙে নেয়। সাফা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবতে পারছে না নিভ্র এতটা শক্তিশালী। বাবা গো, ডাল ভেঙে দিল এভাবে। তবে সাফাকে ভাঙতে তার সত্যিই বেশি কষ্ট লাগবে না। কথাটা ভেবে সাফা ঢোক গিলে। নিভ্র সাফাকে উদ্দেশ্য করে বলল, নাও, যত কদম নেওয়ার। এই সামান্য ফুলের জন্য তুমি বৃষ্টিতে এভাবে লাফাতে লাফাতে দেয়াল উঠে গেলা? ডাফর একটা। সাফা পিক করে হেসে দেয়। নিভ্রর মুখে স্টুপিড, ডাফার, সিরিয়াস হতে বলা এগুলো শুনলে সাফার ভালো লাগে। মন চায় আরও কেয়ারলেস হয়ে যেতে। তখন নিভ্র এভাবে তাকে শাসন করবে। সাফা নিচে বসে কদমগুলো ডাল থেকে ছাড়িয়ে নেয়। তারপর নিভ্রর হাতে কিছু ধরিয়ে বলে, ভাববেন না আপনাকে দিয়েছি, নিয়ে নিব বাসায় গিয়ে। এখন আমার হাতে জায়গা নেই তো। আচ্ছা, একটা কবিতা শোনান না। নিভ্র বিষম খায়, খুব করে কেসে ওঠে। তার মাথায় সত্যি এখন একটা কবিতা ঘুরছে। সাফা বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এমন করছেন কেন? কবিতা শোনালে কি হয়? শোনান না একটা। আমি কি কবি নাকি? বললেই হলো। আমি জানি আপনি পারেন। মনে নেই ওই দিন শুনিয়েছিলেন যে? এখনো পারবেন, শোনান না। নিভ্র ভুরুকুচকে ভাবে। সাফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, পারবো না। সাফা হতাশ হয়, রাগও হয় খুব। তাই নিভ্রর সাথে আর কথা না বলে হাঁটা দেয়। নিভ্র তাকিয়ে তা দেখে জোরে বলে, সাফা, দাঁড়াও। সাফা দাঁড়ায় না। লোকটা সবসময় কেমন কেমন গম্ভীর আর চুপচাপ করে থাকে। সাফার এমন লোকগুলো একদম ভালো লাগে না। কিন্তু নিভ্রকে তার সব রূপেই ভালো লাগে। নিভ্র হয়তো তাকে তেমন পছন্দ করে না, তাই পাত্তা দিতে চায় না। তবে এত কেয়ারি ভাব দেখায় কেন? সাফার খুব কষ্ট হয়, বুক ভার হয়ে আসে, মন খারাপ হয়, দম আটকে আসে, কষ্ট, চোখে পানিও চলে আসে। নিভ্র দ্রুত গতিতে সাফার সামনে আসে। সাফা চোখ বাঁকিয়ে তাকায়। নিভ্র সাফার চোখের দিকে তাকায়। সাফা নিভ্রকে দেখে মনে মনে ভাবে, একটা হলুদ পাঞ্জাবি হলেই এখন নিভ্র তার হিমু হয়ে যেত। হাতেও কদম আছে। নিভ্র একবার চোখ বুজে শ্বাস নেয়। সাফার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করে, খেলার মাঠের দুই প্রান্ত, আমার হাতে একগুচ্ছ কদম জীবন্ত। তুমি এলে তাই বৃষ্টিতে নিজেকে ভেজাই। তোমার নীল ছাড়ি, আকাশটা আমার বাড়ি। তোমার সুপ্ত অনুভূতি আমার দুই প্রান্তের সীমান্ত খালি। সব দিয়ে শূন্য আমি, তোমাতে আমি ডুবে জানি। তোমার স্নিগ্ধতে আমি হারতে জানি, দোহাতে তোমায় আগলে রাখি।
এ বুকের অবাধ্য শব্দ তুমি। কবিতাটা বলেই নিভ্র আর তাকিয়ে থাকতে পারে না। সে দ্রুত সাফার সামনে থেকে সরে যায়। বুকটা তার টিপ টিপ করছে, শরীর কাঁপছে, যেন মনে ঝড় বইছে, শিরশির করছে বুকে, রঞ্জে রঞ্জে শিহরণ দিচ্ছে। সাফা বরফের মতো জমে দাঁড়িয়ে আছে, বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে মনের মতো করে। হঠাৎই সাফার লজ্জা লাগছে খুব। মনে মনে নিজেকে ঝাড়ি দেয় সে। কি দরকার ছিল কবিতা শোনার? এখন তো সেই কবিতা ভেবে ভেবে দম আটকে মরে যাবে। সাফা নিজের বিছানায় বসে আছে, চোখ তার বিছানার উপরে রাখা প্যাকেটটাতে। বুঝতে পারছে না এটা তার রুমে কিভাবে এলো। সাফা চাইছে একবার খুলে দেখতে, কিন্তু কার না কার ভেবে আর খুলছে না। সন্ধ্যা থেকেই পার্টি শুরু হবে, সবাই প্রায় তৈরি হতে ব্যস্ত। মেহমানরা চলে এসেছে প্রায়, কিন্তু কাউকেই সাফা চিনতে পারছে না। সাফার মন খারাপ হয়, সবাই ব্যস্ত, তার ভালো লাগে না এভাবে থাকতে। নিচেও যেতে পারছে না, সবাই হাই সোসাইটি, তাকে কেমন যেন বেমানান লাগে। হঠাৎ দরজাটা খট করে ওঠে। সাফা চোখ তুলে তাকায়, রাফা দাঁড়িয়ে আছে। তার পরনে গোলাপি একটা কাজ করা শাড়ি, মেকআপও করেছে হালকা। রাফা হাসি মুখে এগিয়ে আসে। সাফা মনে মনে ভাবে, এই আপুর হাসি এত সুন্দর কেন? মনে হয় পাগল করার মতো। রাফা সাফার পাশ থেকে প্যাকেটটা নিয়ে খুলতে খুলতে বলে, তুমি এখনো রেডি হওনি কেন মিষ্টির দোকান? আমি কি পরবো বুঝতে পারছি না আপু, তাই বসে আছি। আমি আছি কি করতে, চলো আমি তোমাকে সাজিয়ে দিই, সাথে শাড়িও পরিয়ে দিই। সাফা অবাক হয়ে বলে, শাড়ি কেন পরবো আপু? সবাই পরেছে তাই। কিন্তু আমার তো শাড়ি নেই এখানে, সব বাসায়। রাফা একগাল হেসে সাফার গাল টেনে দেয়। তারপর প্যাকেট থেকে সবুজ জামদানিটা বের করে সাফার সামনে ধরে, মুখে বলে, বাহ, দারুণ লাগছে। জানো এটা কে কিনেছে? না, আর এটা তো আমার না। তোমারই। আচ্ছা থাক, পরে বলবো। তবে মনে রেখো স্পেশাল কেউ, এমনকি আমারটাও সে কিনেছে। সাফা অবাক হয় আর ভাবে, কে এই স্পেশাল মানুষ, আর এত সুন্দর শাড়ি কে পছন্দ করতে পারে? সাফা হাত দিয়ে ছুঁয়ে দেখে, শাড়িটা অসাধারণ সুন্দর। রাফা সাফাকে তৈরি করে দেয়। সাফা অবাক হয়ে রাফাকে দেখে কতটা ভালো হলে নিজের এঙ্গেজমেন্টে আর একজনকে সাজিয়ে দিতে পারে। সবুজ জামদানি, হাত ভর্তি কাচের সবুজ চুড়ি, চোখে কালো কাজল, খোপাকড়া চুলের একপাশে একটা সাদা গোলাপ আর একটা কদম কুচে দেওয়া হয়েছে। সাফা লিপস্টিক দেয় না তেমন, তাই আজও দিল না। এক হাতের কবজির ভাঁজে জামদানিটা জড়িয়ে আছে। রাফা আয়নার সামনে থেকে সাফাকে নিজের দিকে ঘুরিয়ে দেখে। রাফার মনে হচ্ছে এক সবুজ পরীর সাথে তার দেখা হয়েছে। সামান্য সাজেও মেয়েটাকে অপসরই লাগছে। রাফা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে দেখে, তারপর সে ঠোঁটে হাসি রেখে বলল, অপরূপ লাগছে, পাগল করার মতো মারাত্মক, ঘায়েল করার মতো চোখ আর মুগ্ধ করার মতো চুলের গোলাপ আর কদম। আর কি লাগে সৌন্দর্য ফুটিয়ে তুলতে? ইস, মিষ্টির দোকান, কি সুন্দর যে লাগছে তোমাকে, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। চলো, সবাইকে তো দেখানো উচিত আমার মিষ্টির দোকান আসলে কত সুন্দর। সাফার গালের দুপাশ লজ্জায় লাল হয়। মাথা নিচু করে সে নিজের লজ্জা লোকাতে ব্যস্ত। সাফা রাফার সাথে নিচে নামে। বাড়ির সাজ দেখে সাফা হা করে দেখে সব কত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। চারপাশে আলো আর ফুলের সমারোহ, হালকা সফট মিউজিক চলছে। পরিবেশটাই আলাদা হয়ে গেছে। সিঁড়িতে আসতে সাফা নিজের দিকে তাকিয়ে কাউকে খুঁজতে শুরু করে, আর সে হচ্ছে নিভ্র, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। নিচের মানুষগুলোকে দেখে সাফা একটু নার্ভাস হয়। ওই বয়সী মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরেছে, ভারী মেকআপ করেছে, কিন্তু সাফা তো অতি সাধারণ। সবাই তাকে কেমন কেমন করে দেখছে। রাফা পাশে থাকায় সবার চোখ সিঁড়ির দিকে, সবাই তাকিয়ে সাফাকে দেখছে। সবার চোখ যেন সরছেই না। নিভ্র মাত্র সাংবাদিকদের সাথে কথা বলে দরজা দিয়ে ঘরে ঢুকছে। নিভ্র চোখ সিঁড়ির দিকে যেতে তার লাগানো ঠোঁট জোড়া আপনা আপনি আলাদা হয়ে যায়। এক দৃষ্টিতে নিভ্র তাকিয়ে থাকে। এই দৃশ্য থেকে চোখ ফেরানো দেয়। স্নিগ্ধ কাজল কালো চোখে যেন থমকে আছে নিভ্র। এ প্রথম নীলাপ চোখে কাজল দেখে নিভ্র যেন সব থমকে গেছে। নীল কালোর মিশ্রিত এক মায়াময়ী চোখ। ইস, নিভ্রর মনের অজান্তে হাত বুকে চলে যায়। ব্যথাটা আবার হচ্ছে। এই মেয়েটাই দায়ী এই ব্যথার জন্য। সব মেয়েদের চোখ যেখানে নিভ্রতে আটকে আছে,
নিভ্রর সবুজ চোখ জোড়া আটকে আছে সবুজ শাড়িতে মোড়ানো এক কাজল কালো নীলাপ চোখের অধিকারী মেয়ের উপর। রাফা হাত ধরে সাফাকে নামায়। সাফা নিচে নামতেই ইফতেখার আর মোহনা তাদের আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। সবার ভাব দেখে সাফা অবাক। সবাই সাফাকে এমনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে যেন সাফা তাদের নিজেদের মেয়ে, পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য সাফা। নিজেকে সাফার এখন আর একা একা লাগছে না। ইফতেখারের এক ভাই আর এক বোন আছে, আর মোহনার একটা বোন আছে, তাদের ছেলে মেয়ে আছে, তারাও এসেছে। নামি দামি লোকেদের আনাগোনা, মন্টির মেয়ের এঙ্গেজমেন্ট বলে কথা। রাফা সাফাকে সঙ্গে নিয়ে নিশানের সামনে দাঁড়ায়, তারপর বলে, এটাই হলো আমার মিষ্টির দোকান, দেখো একদম মিষ্টির মতো, তাই না? নিশান হাসে রাফার কথা শুনে। সাফার দিকে তাকিয়ে সে বলল, কিউট গার্ল, সম্পর্কে আমি তোমার জিজু হব আর তুমি শালিকা। সাফা লাজুক হাসে, জবাবে বলে, হুম। এবার নাম বলো। সাফরিনা সাফা। আমি কিন্তু আগে থেকেই তোমার নাম জানতাম, তবুও জিজ্ঞাসা করেছি। নিশানের এমন কথায় রাফা এবং সাফা হেসে ওঠে। একটু দূর থেকে দাঁড়িয়ে সে হাসি দেখে নিভ্র। নিভ্রর এখন সাফার সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু সে বলতে পারছে না। সাফার সামনে দাঁড়ালে কেমন যেন সব গুলিয়ে ফেলে নিভ্র। নিভ্রর আশেপাশে মৌমাছির মতো মেয়েরা ঘুরঘুর করছে। নিভ্র জাস্ট বিরক্ত এদের প্রতি। এদের জন্য সে সাফাকে ভালোভাবে দেখতেও পারছে না। এটা নিভ্রকে খুব জ্বালাচ্ছে। নিভ্র সোফায় বসে আছে, একটা মেয়ে তার পাশে বসে পড়ে। নিভ্র ভুরুচূড়া কুচকে একবার তাকায় তার দিকে। কালো রঙের হাঁটুর উপরে একটা স্টোনের কাজ করা জামা পরেছে মেয়েটা। মুখে আলকাট্রা মানে মেকআপে ভরা। নিভ্রের মনে হচ্ছে তার গায়ের পারফিউমের চাইতো এই মেয়ের মেকআপের গন্ধটা আরো বেশি করা। নিভ্র উঠে দাঁড়াতে যাবে, তার আগে এই মেয়েটা বলে ওঠে, হেই, আমি নাতাশা। আমি আপনার অনেক বড় ফ্যান। একটু কি কথা বলা যাবে? নিভ্র কথা বলার পরিস্থিতিতে নেই। সে এখন এক কদম গোলাপের মিশ্রিত মেয়েকে দেখতে ব্যস্ত। কেউ যখন কিছুতে অধিকভাবে মনোযোগী হয়, তখন তার আশেপাশের কেউ যদি তাকে খুব প্রয়োজনীয় কথাও বলে, তবুও সে বিরক্ত হয়। আর এখানে এই মেয়ে তাকে বেহুদা কথা বলছে। নিভ্র চোয়াল শক্ত হয়, কঠিন চাহনি দিয়ে মেয়েটার দিকে তাকায়। সাথে সাথে মেয়েটা মাথা নামিয়ে উঠে দাঁড়ায়, আর কথা না বলে সামনে থেকে বিদায় হয়। নিভ্র আবার চোখ তুলে শীতল চাহনি দিয়ে সাফাকে দেখে। সাফা একপাশে দাঁড়িয়ে কথা বলছে রাফা নিশানের সাথে। সাফার চোখ এখনো নিভ্রকে একটা বার দেখার জন্য অপেক্ষায় আছে। সাফা চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে। নিভ্রকে না দেখে নিরাশ হয়ে সে রাফার দিকে তাকাতে যাবে, তখনই সোফায় নিভ্রকে বসে থাকতে দেখে। হাঁটুতে হাত রেখে দুই হাত মুষ্টিবদ্ধ করে এদিকেই তাকিয়ে আছে। আজ সাদা পাঞ্জাবি পরেছে সে। সাদা পাঞ্জাবিতে তাকে এক স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল না। হাতের কালো ঘড়িটা লোমশ সাদা হাতে লেপটে আছে, তাই বেশি আকর্ষণীয় লাগছে। দুজনের চোখাচোখি হয়। সাফা লজ্জা পেয়ে চোখ সরায়। আংটি বদল হবে, তাই নিশান আর রাফা আলাদাভাবে সামনে চলে যায়। সাফা একপাশে দাঁড়িয়ে আছে। নিভ্র এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। সাফা একবার চোখ ঘুরিয়ে দেখে। হঠাৎ করে নিভ্রকে নিজের পাশে দেখে সাফা অবাক হয়। নিভ্র ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে। সাফা প্রশ্ন ছুড়ে বলল, আপনি এখানে? সেটা না, সবাই কেমন করে যেন তাকায়, মনে হচ্ছে মেয়েগুলো আমাকে টুপ করে তুলে টপ করে গিলে ফেলবে। নিভ্র মুচকি হাসে। সাফার এমন কথাগুলোই তার বেশ ভালো লাগে, শুনলে শুধু শুনতেই ইচ্ছে হয়। নিভ্রের হাসি দেখে সাফা কপাল কুঁচকে এলো। চোখ ছোট করে নিভ্রের দিকে তাকিয়ে সে বলে, হাসেন কেন নিজে নিজে? আমাকেও বলেন, আমিও হাসি। এমনি হাসছে, আমার হাসির কারণ লাগে না। তাহলে তো আপনি পাগল। পাগলে হাসে তিনবার, একবার বুঝে, একবার না বুঝে, একবার সবাই হাসে তাই। আর আপনার হাসির যেহেতু কোনো কারণ নেই, তাহলে আপনি, না মানে এমনি বলছিলাম আর কি, আপনি হয়তো জানেন না তাই। কথাটা বলে সাফা সরে যেতে চায়। নিভ্র সামনের দিকে তাকিয়ে সাফার ডান হাত খপ করে ধরে ফেলে। সাফা আকস্মিকভাবে স্তব্ধ, চোখ বড় বড় করে সে নিভ্রর দিকে তাকায়। নিভ্র এখনো সামনে তাকিয়ে আছে। এভাবেই সে বলে, এত নাড়াচাড়া করছে কেন? শান্ত হয়ে দাঁড়াও। সাফা দাঁড়িয়ে পড়ে, তবে সামনের দিকে না তাকিয়ে নিভ্রর দিকে তাকিয়ে থাকে। এভাবে তো সে সারা জীবনে নিভ্রর বাম পাশে থাকতে চায়। সাফা এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্রর ভুরু তুলে
প্রশ্ন করে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? সাফা মাথা নাড়িয়ে বোঝায় কিছু না। সাফা সামনে তাকায়, তার বুক দুরু দুরু করে কাঁপছে। নিভ্র ছোঁয়াগুলো তার শরীরে সবসময় কম্পনের জন্ম দেয়। সাফা ঠোঁট চেপে হাসে, মাথা নিচের দিকে দিয়ে সে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। নিভ্র সে হাসি দেখে ঠোঁটে কামড়ে ধরে নিজের। সাফার এমন বোকা বোকা কথাগুলো তাকে মাতাল করে ইদানিং। এই ফিলিংসের নাম কি দিবে সে? কিভাবে নামকরণ করা উচিত বুঝতে পারছে না নিভ্র। নিভ্র সামনে তাকায়, হাতের মাঝে এখনো সাফার হাত। কিছুক্ষণ পরে নিস্তব্ধতা ভেঙে নিভ্র প্রশ্ন করে। জীবনের লক্ষ্য কি? পড়ালেখা করে কি করতে চাও? সাফা ভাবলেশীনভাবে জবাব দেয়। আমার জীবনের লক্ষ্য বলতে একটা ফ্যাশন হাউস খুলবো, আব্বুকে নিজের কাছে নিয়ে আসবো আর বিয়ে করব। সাফার লাস্টের কথা শুনে নিভ্র বিষম খায়। চকিতেই তার দিকে তাকিয়ে অবাক হয়ে কিছুক্ষণ ভাবতে থাকে। বলে কে মেয়ে বিয়ে করবে? এটাও কি কারো লক্ষ্য হতে পারে? এটা নিভ্রুর জানা ছিল না। নিভ্রু সাফার দিকে তাকিয়ে তারপর ভারী অবাক হওয়া গলায় বলল, বিয়েও কারো জীবনের লক্ষ্য হয়? হয়তো এটাই তো বড় লক্ষ্য। এমন করে তাকিয়ে আছেন কেন? আপনার তো এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হলো বিয়ে। আমার তো তাও 3 স্টেপ বাকি, আপনার তো আর বাকি নেই, তাই আপনার বিয়ে করা উচিত। নিভ্রু সাফার কথায় চোখগুলো আরো বড় করে ফেলে। বলে কে মেয়ে বিয়ের জন্য এ তো 2 পা এগিয়ে রেখেছে। ছেলের হলে গলায় মালা দিবে। নিভ্র চিন্তায় পড়ে, ভয়ও করছে। মেয়েটা ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। নিভ্রর এমন ফেস দেখে সাফা দাঁত কেলিয়ে হেসে দেয়। নিভ্র চোখ মুখ কুচকে তাকায়। সাফাকে মাঝে মাঝে তার উন্মাদ মনে হয়, আর ইদানিং তার নিজেকেই ভয়ঙ্কর উন্মাদ মনে হয়। সাফা নিভ্র চোখের উপর হাত নাড়িয়ে বলে, মজা করছিলাম, আপনি তো পুরোই সিরিয়াস হয়ে গেছেন। দেখেন, আপনার বিয়ে করতে ইচ্ছে হলে করেন, আর না হলে নেই। আমি কিন্তু করবই, শুধু একটা ছেলের প্রয়োজন। নিভ্রর বুকে চিনচিনে ব্যথাটা তীব্র হয়, চোখ জ্বলে ওঠে, মুখ শুকিয়ে যায়। সাফা সামনে তাকায়। নিভ্র জানে সাফা মজা করছে, তবুও তার কষ্ট হচ্ছে। এত কষ্ট কেন তার? এই বুকে এত ব্যথা হয় কেন? এটাই নিভ্র বুঝতে পারে না। ডাক্তার হয়ে, হার্ট সার্জন হয়েও সে নিজের হার্টের রোগ বুঝতে পারছে না। রাফার আংটি বদল হয়, সবাই তালি দিয়ে ওঠে। সাফা খুশিতে চকচক করে বলে, ওনাদের খুব সুন্দর লাগছে, তাই না? নিভ্র সেই দিকে মন নেই, সে আবছা আলোতে সাফাকে দেখছে। সব দিকে অন্ধকার, সব লাইট রাফা আর নিশানের উপর। নিভ্র তাকিয়ে আছে সাফার প্রসারিত ঠোঁট জোড়ার দিকে, আর সেই লাল আভার গালের দিকে। অভ্র বিপরীত পাশ থেকে তাকিয়ে এই দৃশ্য দেখছে, তার ভালো লাগছে। কষ্টগুলো আঁকড়ে ধরলেও তাকে কাবু করতে পারেনি। নিভ্র শান্ত গলায় বলল, খুব সুন্দর লাগছে, অপসরীর মতো। গোলাপে মণ্ডিত কদমের বাহারে জড়িয়ে আছে তার চুল, কাজল কালো নীলাভ চোখ, হাত ভর্তি ঝুমুর ঝুমুর শব্দ, আবেগে হাসি। সাফা অবাক হয়। সে চোখ সরিয়ে তাকায় নিভ্রর দিকে। নিভ্র চোখ নিজের মধ্যে দেখে সাফা হকচকিয়ে যায়। নিভ্র চোখে চোখ রাখে সাফা। নিভ্র চোখ সরিয়ে ফেলে। অভ্রের দৃশ্য দেখে হাসে, মনে মনে বলে, চোখে চোখ রাখতে পারলেই তুই সফল। তোর সুপ্ত ভালোবাসা প্রকাশিত হবে তবেই। সাফা একপাশে দাঁড়িয়ে আছে। একটা ছেলে তার হাতে একটা চিরকুট ধরিয়ে তাকে নিচে ঝুঁকতে বলে। সাফা নিচে ঝুঁকে আসতেই ছেলেটা টপ করে সাফার টোল পড়া গালে একটা চুমু আঁকে। সাফা অবাক হয়ে হা করে থাকে কিছুক্ষণ। ছেলেটা ফিসফিস করে বলে, ভাইয়া বলেছে তোমায় একটা আদর দিতে তার পক্ষ থেকে, তাই দিয়ে দিলাম। তোমার গাল কি নরম। ছেলেটা দৌড়ে পালালো। সাফা গালে হাত দিয়ে ভাবে, এই ভাইয়াটা আবার কে? সাফা কাগজটা খুলে চোখের সামনে ধরে। তাতে কালো কালিতে লেখা, ছাদে এসো, জাস্ট 5 মিনিট সময়। সাফা বুঝতে পারছে না তার কি যাওয়া উচিত নাকি না যাওয়া উচিত। সাফা এসব ভাবতে ভাবতেই ছাদের দিকে অগ্রসর হয়। একটা রুম পেরিয়ে যেতেই কেউ তাকে টেনে দেয়ালের পাশে নিয়ে আসে। সাফা এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। চোখ বুজেই সে দীর্ঘশ্বাস নেয়। চাপা চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়। ভয়ে তার হাত পা কাঁপছে। সাফা চেঁচিয়ে উঠতে যাবে, তার আগে সামনের ব্যক্তি তার মুখ চেপে ধরে। সাফা চিৎকারের চেষ্টা করছে, কিন্তু পারছে না। সেটা এই ভাবতেই পারছে না শাহিন এখানে কি করছে। সাফাকে ঘামাচ্ছে, হাত ছাড়াতে চাচ্ছে সে। শাহিন সাফার হাতটা আরো জোরে চেপে ধরতে ঝুমঝুম শব্দে চুড়িগুলো ভেঙে তার হাতে ঢুকে যায়। শাহিন হিংস্র গলায় বলল, চেঁচাবে না সাফা, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, কথা বলার সময় দাও। সাফা মাথা ঝাঁকাচ্ছে।
তার একদম এই ছেলেটাকে ভালো লাগে না, উল্টো ভয় লাগে খুব। সাফার চোখ ভিজে আসে, শ্বাস আটকে আসে। সাফা কান্নায় ভেঙে পড়ে, মনে মনে আল্লাহকে ডাকছে যাতে তিনি কাউকে পাঠায়। এই ছেলে মোটেও ভালো না, এর মন মানসিকতা সব খারাপ। নিভ্র সাফার জন্য অপেক্ষা করছে ছাদে। সাফাকে সে সরাসরি জিজ্ঞেস করতে চায় তার কি হয়েছে। নিভ্র নিজের ভাবনায় নিজেই অবাক। ডাক্তার হয়েও সে সাফাকে প্রশ্ন করতে চায় তার নিজের কি হয়েছে। নিভ্র নিজের চুল পেছনে টেনে নেয়, পাঞ্জাবির হাতে আরো উপরে তুলে নেয়। নিভ্রর ঘুম হচ্ছে না, সব জায়গায় সে সাফাকে দেখে। কিছুক্ষণ আগেই রহমত চাচাকে সাফা ভেবে কি কি বলে দিয়েছে তার ঠিক নেই। তাকে সবাই মোটামুটি এখন পাগল ভাবছে। নিজের এমন পরিবর্তনে সে নিজেই অবাক। নিভ্রনীল সাক্ষাৎ চৌধুরীর এমন অবস্থার জন্য সাফাই দায়ী। তাই সাফাকে সে প্রশ্ন করবে তার কি হয়েছে, তাকে এই সাফা কি করেছে, কেন তার সব কিছু সাফাতেই শুরু সাফাতেই শেষ হয়। শুধু সাফা সাফা আর সাফা। হকিস্টিকের বাড়ি খেয়েই তার এই অবস্থা, এর একটা বিহিত করতে হবে। কিন্তু সাফা এখন আসছে না কেন? মেয়েটা এত কেয়ারলেস, কখন কি করতে হয় এটাই তার মাথায় থাকে না। নিভ্রর রাগ হচ্ছে। যেখানে নিভ্রর জন্য সবাই অপেক্ষা করে, সেখানে নিভ্র কিনা সাফার জন্য অপেক্ষা করছে। ভাবা যায় কি সাংঘাতিক ব্যাপার। সাফার সাথে দেখা হওয়ার পর থেকে তার জীবনটা সাংঘাতিকভাবে বদলে গেছে। তার মাঝে বুকে ব্যথার রোগ দেখা দিয়েছে। কতবার টেস্ট করেছে কিন্তু সব নর্মাল বলছে। নিজের সিনিয়র জুনিয়র সব ডাক্তারকে দেখানো শেষ, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। সব হয়েছে সাফার জন্য। এই সাংঘাতিক রোগের ওষুধও ওই সাংঘাতিক মেয়েই দিতে পারবে। নিভ্রর এখন সাফাকে প্রয়োজন। সাফার মতো চঞ্চল একটা মেয়েকে নিষ্প্রাণ হয়ে বসে থাকতে দেখে কারোরই ভালো লাগছে না। হাত ভর্তি রক্ত দেখে ইফতেখার সহ সবাই আহত চোখে তাকিয়ে আছে তার দিকে। কষ্টে সবার বুক ছিঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসছে। ইফতেখার সাফার মাথা নিজের বুকে চেপে আছে। বাড়িমাই রমরমে পরিবেশটা এখন নেই। নিভ্রর হাত রক্তাক্ত হয়ে আছে। বাড়ির বেশিরভাগ কাচের জিনিসগুলো সে ভেঙে গুড়িয়ে দিয়েছে। অভ্র ঘামে একাকার অবস্থা, তার মাথা ধরে আছে। পরিশ্রম হয়েছে আজ খুব। নিভ্র একবার সাফার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সাফাকে চাঞ্চল্যতায় তার কাছে বেশি ভালো লাগে। এই শান্ত নিষ্প্রাণ সাফাকে তার ভালো লাগছে না। একে দেখলে কষ্টে তার কলিজায় ব্যথা হয়, খুব ব্যথা। ওই জানোয়ারটাকে খুন করতে পারলে নিভ্রর এই ব্যথা কিছুটা কমতো। নিভ্র ভাবতেও পারছে না আর একটু দেরি হলে কি হতে পারত। এটা ভাবতেই তার নিজের চুল রক্তমাখা হাতে পেছনে সেট করে সে। শরীর এখনো থরথর করে কাঁপছে। কিছু সময় আগে নিভ্র ঘড়ি দেখছে। মেয়েটাকে 5 মিনিট সময় দিয়েছিল, আর এখন 10 মিনিট ওভার হয়ে গেছে। তবুও সাফার আসার নাম নেই। নিভ্রর রাগ উঠছে। সাফা সবসময় নিজের মন মতো চলে, তার কথার কি কোনো দাম নেই? বাচ্চাটাকে দিয়ে যে চিরকুট পাঠিয়েছে তার সময়ও এখন আরো বেশি হয়ে গেছে। সাফা এখনো নিজের পদধূলি ছাদে দিল না। মেজাজ খিচে আসে নিভ্রর, তাই রেগে ধামধাম পা ফেলে সে নিচে যায়। মেয়েটার কেয়ারলেস ভাব দিন দিন বাড়ছে। এর একটা ব্যবস্থা করতে হবে। ঠাটিয়ার 2-1টা নিভ্রনীলের হাতের খেলে সোজা হয়ে যাবে। যেখানে নিভ্রনীল কারোর জন্যে 1 মিনিট অপেক্ষা করে না, সেখানে এত সময় অপেক্ষা করেছে সে। তারপরেও সাফা এলো না। ও কি বোঝে না নিভ্রই তাকে আসতে বলেছে? তারপরে উপেক্ষা করার সাহস হয় কি করে? নিভ্র রেগে মেগে সিঁড়ি দিয়ে নিচে নামে। হাতাহাতির জন্য চুরির ঝনঝন শব্দের সৃষ্টি হয়েছে। নিভ্র কান খাড়া করে। এই শব্দ তার খুব চেনা। এটা তো সাফার চুরির শব্দ। নিভ্র দ্রুত পায়ে এগিয়ে যায়। একপাশে সবুজ চুড়িগুলো ভেঙে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। নিভ্রর টনক নড়ে। বিচলিত পায়ে সে চারপাশ একবার ঘুরে দেখে। অদ্ভুতভাবে কিছুই পেল না সে। নিভ্র রুমে রুমে চেক করা শুরু করে। মনের মাঝে ভয়েরা জমে আছে। চোখে মুখে ভয়াত্মক ভাব ফুটে উঠেছে। নিভ্র ঘামছে, শরীর থরথর করে কাঁপছে। একটা রূপের সামনে এসে কারো শ্বাসরোধ করার শব্দে নিভ্র থমকায়। ব্যস্ত ভঙ্গিতে পা ফেলে রুমের দরজা ঠেলে দেয়। সামনে তাকিয়ে সে হতভাগ। এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শাহিন সাফার মুখ চেপে হাত পেছনে ধরে দাঁড়িয়ে আছে। নিভ্রকে দেখতে শাহিন সাফার হাত ছেড়ে দেয়। সাফার মুহূর্তেই শ্বাস ফিরে আসে। দ্রুত সে নিভ্রের কাছে গিয়ে তাকে জাপটে ধরে। নিভ্র এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে। রাগ যেন পা থেকে ধীর গতিতে মাথায় উঠছে। সারা শরীর ক্রমাগত কাঁপছে। নিভ্র চোয়াল শক্ত হয়ে আসে। সাফার কান্না জড়িত শব্দ নিভ্রর কানে এসে অগ্নিশিখার মতো বাড়ি খায়। চোখ দিয়ে মুহূর্তে আগুনের ফুলকি বের হয়। নিভ্র সাদা পাঞ্জাবি সাফার চোখের পানিতে ভিজে
একাকার অবস্থায় রূপ নিয়েছে। নিভ্র এক হাতে সাফাকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। এই ধরার মাঝে আছে এক মুঠো ভরসা, যা বারবার বলে আমি আছি। নিভ্র সাফাকে একপাশে সরিয়ে দেয়, শাহিনের কলারটা ধরে ঘুষি মারা শুরু করে। মারতে মারতে টেনে হিঁচড়ে নিচে সবার সামনে নিয়ে আসে। এক হাতে শাহিনকে আর এক হাতে সাফাকে ধরে রেখেছে নিভ্র। শাহিনকে মেরে নিচে ছুঁড়ে দেয়। শাহিন ঠোঁটের রক্ত মুছতে মুছতে গলা উঁচিয়ে বলল, দেখো নিভ্র, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, শুধু সাফার সাথে কথা বলতে চাই। ওকে আমি পছন্দ করি অনেক আগে থেকে, তাই ওকে বোঝাতে এসেছি, এর বেশি কিছু না। তুমি শুধু শুধু আমাকে মেরে শত্রুতার জন্ম দিচ্ছ। সামান্য একটা মেয়ে আমাদের মাঝে বিদ্রুপ সৃষ্টি করছে। নিভ্রর কানে যেন একটা কথাই বাজছে, সামান্য মেয়ে, এই মেয়েটা তার, নিভ্র নীলের একমাত্র ওষুধ, আর এ বলে কিনা সামান্য। মুহূর্তে নিভ্রর রাগ প্রকাট আকার ধারণ করে। বাড়িময় সব মানুষ উৎসুক জনতার মতো সব দেখছে। মাহবুব চৌধুরী হতভাগ। নিভ্র এমন রাগের সাথে কেউই পরিচিত নয়। বাড়িময় পিনপিনে নীরবতা বিরাজ করছে। নিভ্র সাফার হাত ধরে, সাফার কাটা জায়গায় হাত লাগে, ব্যথায় কুকড়ে ওঠে সে। নিভ্র হাত সরায়, সাফার চোখের পানি যেন তার কলিজার জ্বালাটা আরও বাড়িয়ে দিচ্ছে। নিভ্র নিজেকে কেমন উন্মাদ লাগছে, মুখটা ভারী হয়ে আসে। নিভ্র সাফার হাত উপর করে ধরে তাকে ইফতেখারের কাছে নিয়ে আসে। ইফতেখার এখনো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিভ্র চোখের দিকে তাকাতে পারছে না কেউ। নিভ্র সাফার হাতটা ইফতেখারের হাতে দিয়ে বলে, আম্মু, ওকে তোমার কাছে রাখলাম, ওই জানোরটাকে একটু সাহায্য করে আসি। কুত্তার যাতে সাহস হয় কিভাবে ওর গায়ে হাত দেওয়ার। আম্মু ডাক শুনে ইফতেখারের মুখ হা হয়ে যায়। কত বছর পর সেই মোহনীয় শব্দটা নিজের ছেলের মুখে শুনেছে তিনি। নিভ্র চেয়ার টেনে দেয়, সাফাকে বসিয়ে দেয়। নিভ্র রাগ ক্ষোভ নিয়ে শাহিনের মুখে ক্রমাগত ঘুষি দেওয়া শুরু করে। শাহিনও কম না, সেও যথেষ্ট মারামারি পারে। নিভ্রকে সামলানো দায় হয়ে গেছে। মাহবুব সাংবাদিক আর মেহমানদের বিদায় করে দেয়। নিভ্রকে সামলানো কারো দ্বারা সম্ভব না। অভ্র বাদে। অভ্র নিশানদের পরিবারকে বিদায় জানাতে গেছে। নিশান নিভ্রর বন্ধ সে হিসেবেই রাফার সাথে পরিচয় বিয়ে। অভ্র দরজা দিয়ে ঢুকতেই নিভ্রর ভয়ঙ্কর সিংহের মতো চিৎকার শুনতে পায়। নিভ্র চেঁচিয়ে বলল, তোর সাহস তো কম না? নিভ্র নীলের বাড়িতে এসে তারই সম্পদের উপর হাত দিস। তোর এই হাত আমি গড়িয়ে দেব, তখন বুঝবি নারীদের গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া কতটা জঘন্য অপরাধ। যে ফুলে নিয়ে হাত দিতে চায় না মুছড়ে যাবে ভেবে, আর তুই শালাদের সাহস দেখো অবাকে। নিভ্র নীল, আমি হতভাগ আরিফ। আরিফ নিভ্রকে এতটা ভয়ঙ্কর হতে দেখেনি। আরিফ নিজেই ভয় পেয়ে গেছে। নিভ্র নিজে কখনো কাউকে তেমন মারে না, মারামারি করে তবে নিজে না লোক দিয়ে। কিন্তু আজ নিভ্রর এমন পাগলাটে মার দেখে আরিফ কেঁপে কেঁপে ওঠে। নিজের নাম শুনে আরিফকে বাকিটা বলা লাগলো না। সে স্টিকটা এগিয়ে দিতেই নিভ্র ইচ্ছে মতো মারা শুরু করে। বাড়ির সবাই মোটামুটি কাহিনী বুঝতে পেরেছে, তাই সাক্ষাৎ আবার সোফায় বসে পড়ে। পায়ের উপর পা দিয়ে সে আনন্দের সাথে আয়েশ করে এই দৃশ্য দেখে। শাহিন সাফার পেছনে ভার্সিটির প্রথম দিন থেকেই ঘুরছে। অভ্র মাঝে মাঝে খেয়াল করলেও কিছু বুঝে উঠতে পারেনি। ব্যাপারটা সে এতটা এগিয়ে যাবে সে ভাবতেও পারেনি। রাজীব আর মাহবুব চৌধুরীও ছেলের পাশে আয়েশ করে বসে। তাদের ভাব দেখে মন্ত্রী মোহন মণ্ডল ভারী অবাক। সে এবার না পারতে তাদের কাছে এগিয়ে গিয়ে বলে, মাহবুবের তেমন ভাবমূর্তির পরিবর্তন হলো না। সে আগের মতো ঠোঁটে হাসি ঝুলিয়ে বসে আছে, মনে হচ্ছে সিনেমা দেখছে। অভ্র এত সময় ধরে বোঝার চেষ্টা করছে, এবার বুঝতে পেরে তার মতো শান্ত ঘোড়াও হঠাৎ তেজি ঘোড়ায় রূপ নিয়েছে। মোহন নিজের গার্ডসদের এগিয়ে যেতে বলে। এক তুমুল মারামারি মহল তৈরি হয়েছে চৌধুরী ভিলায়। মোহন এবার রাজীবের সামনে দাঁড়িয়ে বলে। রাজীব শান্ত চোখে তাকিয়ে বলল, অন্যায় যে করে এবং সহায় দুজনই সমান অপরাধীতে আপনিও একজন মন্ত্রী হয়েছে এটা দেখেন এবং শিক্ষা নিন। আপনার ছেলে সাহস দেখে আমি নিজে অবাক। চৌধুরী বাড়িতে এসে এই বাড়ির মেয়ে সাফা মামুনির সাথে বাজে বিহেভ করে। এই অভ্র নিভ্র এই ছেলের 206টা হাড্ডির 200টাই ভেঙে দে। তোদের বাবাদের আদেশ এটা। মোহন এবার ভয় পেয়ে যায়। অভ্র নিভ্রর কেলানি খেয়ে তার ছেলের অবস্থা খারাপ, আর কিছু খেলে পরকালের টিকিট কনফার্ম। দুজনের মার খেয়ে তার বডিগার্ডসদেরও অবস্থা খারাপ।
তার মাথায় এটাই আসছে না, এতগুলো লোক দুজন ছোকরার কাছে পারলো না। এক একটা আহাম্মক। মাহবুব এবার উঠে দাঁড়ায়। রক্তে চৌধুরী বিলার ফোড়ন লাল হয়ে আছে। এই মুহূর্তে এদের থামাতে হবে। যা দিয়েছে এটাই আনাফ, এইবারের মতো। মাহবুব অভ্র নিভ্রের হাত ধরে। দুজনেই শান্ত হয়ে আসে, কিন্তু চোখে মুখে জ্বলন্ত ভাব কাটেনি। নিভ্র চেঁচিয়ে ওঠে, দাদাজান, একে আমি ছাড়বো না। আমার জিনিসে হাত দিলে হাত না, শুধু মাথাটাই কেটে নেই আমি। এটা জানাতে হবে জানোয়ারটাকে। খুন না করা পর্যন্ত আমার শান্তি হবে না। দাদাজান, ছাড়ুন। নিভ্র আনাফ, এবার শান্ত হও, একে পুলিশে দেওয়া হোক। অভ্র একটা জোরে লাথি দিয়ে ঠেলে দেয় শাহিনকে। মাহবুব দুজনকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এবার রাজীব আর সাক্ষাৎ এগিয়ে আসে। এসপি সবাইকে নিয়ে যাওয়ার হুম করে। বাড়ি খালি হয়ে আসে মুহূর্তেই। রাজীব নিভ্র অভ্রকে সোফায় বসিয়ে দেয়। মাথায় বড় ব্যাগ ধরে। নিভ্র রাব এখনো কমেনি, তাই বাড়ির জিনিস ভাঙচুর করা শুরু করে। নিভ্রকে এবার আর থামানো যাবে না, অভ্র ছাড়া। নিভ্রর হাত ভর্তি রক্তে মাখামাখি অবস্থা। এবার অভ্র শান্ত হয়ে নিভ্রকে জড়িয়ে নেয়। নিভ্র প্রথমে রাগ ঝাড়তে চেয়েও আর পারে না। অভ্র শান্ত গলায় পিঠে হাত বুলাতে বুলাতে বলে, কুল নিপ্র, কুল, ঠান্ডা হ। হাতের কি অবস্থা করেছিস? চল। নিভ্রকে সোফায় বসানো হয়। মোহনা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। অভ্র ব্যান্ডেজ করায় মনোযোগ দেয়, আর নিভ্রর অধিকার বোধ দেখে হাসে। আমার জিনিস, আমার সম্পদ, কথাটায় কত আত্মবিশ্বাস আছে। বর্তমান সাফা এখনো জড়িয়ে আছে ইফতেখারকে। ভয়ে তার শরীরের কম্পন থামছে না। রক্ত দেখে তার আরো খারাপ অবস্থা। মাথায় পানি দেওয়া হচ্ছে তাকে। মাহবুবের খুব খারাপ লাগছে। সাফা তাদের কাছে মূল্যবান আমানত। এটার যত্ন নেওয়াই তাদের গুরুত্বপূর্ণ কাজ। সে জায়গায় এমন একটা ঘটনা, তিনি লজ্জিত খুব। আমানতের খেয়ানত হয়ে গেছে, এটা শুধরাবার সুযোগ থাকলেও তিনি লজ্জিত। রাফাত সাফার হাত দেখে আটকে ওঠে। দুই হাতে চুড়ি ভেঙে বাজে অবস্থা। মাথার কদম গোলাপটাও ছিঁড়ে গেছে। সাফার এমন চেহারা দেখে তার কান্না পাচ্ছে। জড়িয়ে ধরে সাফাকে। তার ভুল হয়েছে সাফাকে একা রাখাটা। রাফা নিজের থেকে সাফাকে ছাড়িয়ে বুঝতে পারে সাফা জ্ঞান হারিয়েছে। রক্তের ভয়ে এত সময় কেঁপেছে সে। এত রক্ত একসাথে দেখলেই তার এমন হয়। বুক কাঁপে, শরীর কাঁপে, মাথা ঘুরে। রাফা সাফাকে কিছুক্ষণ ডাকে। নিভ্র তাকাতেই বুঝতে পারে সে দাঁড়িয়ে সবার সামনে সাফাকে কোলে তুলে নেয়। বাড়ির সবাই অবাক হলেও নিভ্রর কাহিনী সবার বোঝা হয়ে গেছে। পৃথিবীতে আল্লাহ চাইলে সব হয়। নিভ্রকে নিয়ে তারা ভাবত এর কি হবে, গতিপথ উনিই নির্ধারণকারী ভেবে সবাই মুচকি হাসে। ছেলেরা সবাই এত চিন্তার মাঝেও ছেলেদের এভাবে হাসি দেখে মেয়েদের মাথা গরম। সবাই হনহন করে সাফার রুমে চলে যায়। যাওয়ার আগে রাগী চোখে তাকিয়ে যায়। নিভ্র সাফাকে যত্নের সাথে বিছানায় শুয়ে দেয়। ময়নাকে তার বক্স নিয়ে আসতে বলে। রাফা সাফার একপাশে বসে পড়ে। সবাই তার রুমে ভিড় জমিয়ে আছে। নিভ্র নিজের অর্ধেক ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। তার রাগ হয়, কেন আগে এলো না? তাহলে তো সাফার হাতে ভাবে জখম হতো না। নিভ্র খুব ধীরে হাতে স্যাবলন লাগায়, পরিষ্কার করে হাতের কাজ। সাফার জ্ঞান নেই, তবুও নিভ্র ফু দিয়ে স্যাবলন লাগাচ্ছে, যা সবাইকে অবাক হতে বাধ্য করছে। এতটা কেয়ারিং নিভ্র কবে হয়ে উঠেছে, এটাই সবাই ভাবছে। তবে সাফা যে নিজের নিভ্রর কতটা জুড়ে দখল করেছে, এটা বুঝতে সবার তেমন অসুবিধা হচ্ছে না। সবাই বাহিরে চলে আসে। নিভ্র সাফার হাতে ইঞ্জেকশন পুশ করতেই মনে হয় ব্যথাটা তার গায়ে লাগছে খুব, কিন্তু সাফাকে সে আরও একবারও ইঞ্জেকশন দিয়েছে। তখন তো এই তীব্র ব্যথা ছিল না। নিভ্র উত্তর খুঁজে না। সাফার দু হাতে ব্যান্ডেজ করে হাতে চুমু খায় সে। সাফার কপালে গালে এলোমেলো হয়ে আসা চুলগুলো সরিয়ে দেয় সে। কানের নিচে গুছিয়ে রাখে চুলগুলো। চোখের কঠোরে জমে থাকা পানিগুলো মুছে দেয়। নিভ্র এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে ঝুঁকিয়ে সাফার কপালে একটা চুমু খায়, গালের দুপাশেও চুমু খায়। দু চোখের পাতায় আলতো চুমু দিয়ে সরে আসে। নিজের এহেন কাণ্ডে নিভ্র এবার অবাক না হয়ে আনন্দিত। ভালো লাগছে তার। এত সময় তীব্র ব্যথা কিছুটা হলেও কমে এসেছে। মনে শীতল হাওয়া বইছে, সাথে একটা শান্তি বিরাজ করছে। অস্থিরতা নেই তার মাঝে। নিভ্র সাফার হাত নিজের মুঠোয় নিয়ে অসংখ্য চুমু হাঁকে। নিভ্র গভীরতা কি জানে না, তবে সাফাকে তার নিজের গভীরতা মনে হচ্ছে। মনে হচ্ছে সাফা তার গভীরের কিছু। তার হৃদয়ের গভীর জায়গাটা সাফা নামের মেয়ে নিজের নামে নিয়ে নিয়েছে। নিভ্র ছোট থেকেই মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখে, তাই ফিলিংস বিষয়টা সে বুঝতে পারছে না।
এটার কি নাম দিতে হয় সে জানে না, শুধু গভীরতা উপলব্ধির ক্ষমতা সে অর্জন করতে পেরেছে, শুধু গভীরতা। তবে শুধুটাও যে শুধু না সেটা মাহবুব আব্র ভালো করেই বুঝেছে। নিভ্রর আজকের এই হিংস্র রূপ সবাইকে অবাক করেছে, আব্র নিজেই অবাক হয়েছে। এতটা ডেসপারেট হবে কিছু নিয়ে এটা কারোরই জানা ছিল না। নিভ্র বসে থাকার মানুষ না, শাহিনে যে কি করবে এটা ভেবেই মাহবুব চিন্তিত। নিভ্রর মনোযোগ সরাতে হবে, তা না হলে ভয়ঙ্কর কিছু হতে পারে। নিভ্র সুইমিং পুলে সাঁতার কাটছে, এ নিয়ে 3 ঘন্টা সে পানিতে একটানা সাঁতার কাটছে। নিজের রাগকে কিছুতেই সে নিয়ন্ত্রণে আনতে পারছে না, রাগ যেন তাকে ঘিরে ধরেছে। মনে একটাই ক্ষোভ জন্ম নিয়েছে, তা হলো সে কোনো ছেড়ে দিল শাহিনকে কেন? তাকে মৃত্যু নামক ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে জীবনে আর কখনো কোনো মেয়ের অনুমতিবিহীন তাকে টাচ না করতে পারে। নিভ্রর রাগ মাথাচাড়া দিয়ে উঠেছে। 3 ঘন্টা ভিজেও তার তেমন কোনো পরিবর্তন হলো না। নিভ্র রাগে সুইমিং পুলের পানিতে বাড়ি দেওয়া শুরু করে 2 হাতে। কাটা হাত দিয়ে অতিরিক্ত জোরে বাড়ি দেওয়ার ফলে তা থেকে রক্ত ঝরছে। সেদিকে নিভ্র তেমন ভ্রুক্ষেপ নেই বললেই চলে। নিভ্র মনে মনে ঠিক করে এত সহজে তো শাহিনকে ছেড়ে দিবে না সে। এত বড় পাপ করেছে, শাস্তি সামান্য হসপিটালে ভর্তি হলেই হবে নাকি? এর জন্য কড়া মাসুল দিতে হবে শাহিন মণ্ডল। নিভ্র বাঁকা হাসে, আবার সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। সারা গায়ে পানি ছিটেতে ভরে ওঠে। পানির ঝাপটানিতে নিভ্র সিল্কি চুলগুলো একবার সামনে আসে তো একবার পেছনে যায়। খালি শরীরে তার শরীর পানিতে ভাসছে। নীলাভ পানিতে লাল গোড়া শরীরটা সাদা হয়ে গেছে। অনেক সময় পানিতে থাকার কারণে এটা হয়েছে। সবুজ চোখের দুপাশে লাল হয়ে গেছে, তবুও সে থামছে না। চোখ বুঝলেই তার সাফার নিথর রাশবিহীন ফ্যাকাশে চেহারাটা ভেসে ওঠে। তখন নিভ্রের মনে হয় তার কলিজায় কেউ ধারালো ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করছে। কষ্টে তখন নিভ্র শ্বাসরুদ্ধ হয়। নিভ্র সুইমিং করা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। তখন শ্বাস নেওয়ার চেষ্টা করে বুকে হাত দিয়ে চোখ বুজিয়ে ভালো কিছু চিন্তা করতে চায়। হাই চ্যাম্পিয়ন, কি করছো পুলে? উঠে এসো, কাম ফাস্ট। মাহবুব চৌধুরীর গলা পেয়ে নিভ্র সামনে তাকায়। দাদার কথা মতো উপরে উঠে আসে। মাহবুব চৌধুরী প্যান্টের পাগুলো ভাঁজ করে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে। নিভ্রকে তার পাশে বসতে ইশারা করে। নিভ্রর মন মেজাজ ভালো না, তবুও দাদার সাথে কথা ফেলতে পারবে না, তাই সে বসে পড়ে। 2 হাতে নিভ্র নিজের উদাম বুক পানি ছিটে দেয়। মাহবুব চৌধুরী নিভ্রর বাহু চাপড়ে বললেন, তো চ্যাম্পিয়ন, এমন দেখাচ্ছে কেন? রেগে আছো মনে হয়। তাও প্রবল রাগ, কারণ কি জানতে পারি? নিভ্র ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। বাম হাতে সামনে লেপটে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে শান্ত গলায় বলে সে, রাগ হওয়ার মতো ঘটনা হয়েছে কিনা আগে বলেন তাতে যান, তারপর না হবে নিজের রাগের কথা বলবো। অবশ্য রাগ হওয়ার মতোই ঘটনা হয়েছে। আমি জানি মেয়েদের গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া ছেলেদের হাত ভেঙে নয় মাথা কেটে নেওয়া উচিত হিসাবে আমি মনে করি। নিভ্র শান্ত চাহনিতে তার দাদার দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে আটকানোর কারণ জানতে পারি? প্রাপ্যের অতিরিক্ত পাওয়া যেমন উচিত না, দেওয়াও উচিত না। যদিও এখানে প্রাপ্য বা অপ্রাপ্যের কথা আসছে না, এখানে আসছে রক্ষক হওয়ার ব্যাপার। নিভ্র চেহারায় বিচলিতের রেশ ফুটে উঠেছে। হাসফাস করতে করতে এদিক ওদিক তাকিয়ে সে ভারী অবাক হওয়ার কণ্ঠে বলল, মানে? মাহবুব চৌধুরী হাসলেন, তারপর বললেন, বিচলিত হওয়ার মতো বিষয় না, বিষয়টা সহজ। তুমি যাকে প্রোটেক্ট করার জন্য এসব করছো তাকে একটা জানোয়ার থেকে প্রোটেক্ট করেই তুমি নিজের শেষ হেরে গেলে। বাকিদের থেকে কে করবে? আল্লাহ মানুষকে সরাসরি কমই সাহায্য করে। তিনি একটা মাধ্যম খুঁজে আর সেই মাধ্যমে মানুষের কাছে সাহায্য পাঠান। সাফার জন্য তুমি একটা সাহায্য মাধ্যম। শাহিনের ব্যাপারে সম্পূর্ণ এভিডেন্স নেই তোমার আমার কারো কাছে, তাই তুমি যাকে মেরে দিলে তোমার জেল হতে যেতে পারত। সাফা কি হতো বলতে পারো তুমি? নিভ্র এবার যেন আকাশ থেকে পড়ল। সে ভারী অবাক দাদার কথায়। নিভ্র সব কিছু গুছিয়ে যাচ্ছে। মাহবুব চৌধুরীর দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে প্রশ্ন করে,
আমি জেলে গেলে সাফার কি হবে মানে কি? ওর সাথে আমার ব্যাপারটা আসছে কিভাবে? ও তো ওর জায়গায়, আমি আমার জায়গায়, এখানে আসার প্রশ্নই আসে না। এটা বলার মানে কি তাতে চান? নিভ্রর এমন কথায় মাহবুব হেসে ফেলে উচ্চ শব্দে, তারপর আবার নিভ্রর বাহু চাপড়ায়। নিভ্র দাদার এমন কাজে বিস্ময়ে বিমোহিত। তার দাদা আসলে কি বলতে চায় এটাই তার মাথায় আসছে না। মাহবুব এবার শান্ত চোখে সুইমিং পুলের পানির দিকে তাকায়, দৃষ্টি জোড়া সেদিকে স্থায়ী রেখে তিনি বলে, ভালোবাসা মস্তিষ্কের ব্যাপার না দাদু ভাই, এটা মনের ব্যাপার। তাই এটা বুঝতে হলে মনকে প্রশ্ন করো, মস্তিষ্ককে নয়। ভালোবাসা সারা জীবনেরই হয়, কারো একটু আগে আর কারো একটু পরে। যেমন আমারটা বলি, তোমার দাদুর সাথে যখন বিয়ে হয় সময়টা আগের যুগ ছিল, ওল্ড ফ্যাশন যুগও বলতে পারো। এখনকার ডিজিটাল যুগ না। তখনকার বিয়ে হতো না দেখে। আমি তোমার দাদুকে দেখিনি। বিয়ের দিন রাতে আমাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় প্রেম হয়, ভালোবাসা হয়, এগুলো ফাউল কথা, এটা কিন্তু না। তখন সত্যি আমি প্রেমে পড়েছি। তোমার দাদুর শ্যামলতা ছিল। প্রেমে পড়তে হলে একটা মেয়ের মাঝে ইম্পর্টেন্ট কী লাগে জানো? তার মায়া বাঁধনে দুটি চোখ, ঘন কালো চুল, আর একটা বিলীন হতে পারবে এমন হাসি। তার চোখে তোমার মরণ হবে। তুমি চুলে তুমি নিজেকে লুকোবে, আর তার হাসিতে তুমি হাসবে, হারিয়ে যাবে, নিজেকে বিলীন করবে। এটাই ভালোবাসা। নিভ্র এবার বিস্ময়ের চরম সীমান্তে আছে। দাদার দিকে চোখ বড় বড় করে এক অদ্ভুত প্রশ্ন করে সে। তাহলে আমি কি কাউকে ভালোবাসি? মাহবুব হেসে জবাব দেয়,